মানুষের ভালোবাসা এটা কিন্তু খুব জরুরি। যে কোনো সেক্টরেই আপনি থাকুন না কেন, মানুষের ভালোবাসাটা জরুরি। আর ভালোবাসা কখন আসে বলুন তো? যখন আপনার স্মার্ট প্রেজেন্টেশন থাকবে, যখন আপনি প্রতিবাদী কণ্ঠস্বর ছাড়তে পারবেন, আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, তখনই কিন্তু ভালোবাসা আসে। এমনি এমনি নয়। কোনো উস্কানিমূলক মন্তব্যে কিন্তু কান দেবেন না। এটা আমার আপনার সকলের জন্যই। আজ এই মুহূর্তে ব্রাইট টাইম পৌঁছে গেছে আপনাদের ভালোবাসার এক নার্সারি, প্রতিবাদী কণ্ঠস্বর, যার বক্তব্যে সেই ঝড় ওঠে। তো সুতরাং কুমারের স্যারের বক্তব্য আজকে থাকবে, বিভিন্ন চমক থাকছে, কথা থাকবে, এবং কুমার কুসুমকরি নার্সারিতে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি। আর এছাড়াও আরেকটি কথা আমি বলবো, সেটি হলো যে আমাদের কিন্তু প্রচুর ফোন কলস আসে ব্রাইট টাইমে। এছাড়াও আপনাদের প্রচুর কমেন্ট কিন্তু আমরা দেখতে পাই, যে যারা প্রতিবাদী কণ্ঠস্বর পছন্দ করেন, যারা কুমারের স্যারের বক্তব্য তন্ময় হয়ে শোনেন, তো সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু কুর্নিশ জানাই। তার কারণ কুমারের স্যারের বক্তব্য সাথে তো থাকবেই, এবং আজকেও কিন্তু সেই বক্তব্য থাকবে। বর্তমান দিনের পরিস্থিতি, বর্তমান দিনের রাজনৈতিক চর্চা নিয়ে সমস্ত কিছু কিন্তু ব্রাইট টাইমের পর্দায় আজকে থাকবে, চমক থাকছে। অতি অবশ্যই দেখতে থাকুন, সাথে থাকুন ব্রাইট টাইম। কুমার কুসুমকরি নার্সারিতে আসলেই ওই যে বলে না যে সত্যের ঝড় ওঠে, তো সুতরাং সেই সত্যের ঝড় উঠছে। আর সেই ঝড় নিয়েই কথাবার্তা চলবে, বর্তমান দিনের রাজনীতি নিয়ে যা চলছে, তো সুতরাং সেই সম্বন্ধে কথা তো থাকবেই। আর এই যে সামনে আপনারা যে গাছ দেখতে পাচ্ছেন, মহামূল্যবান কিন্তু এই গাছ। তো সুতরাং স্যারের কাছ থেকে শুনতে চাইবে যে স্যার এই গাছ সম্বন্ধে যদি একটু দর্শক বন্ধুদের বলেন। এই গাছ সম্পর্কে আমি অনেক বলেছি, রিসেন্ট আবার বলছি, এটা আমাদের একটা ধর্মীয় জিনিস, সনাতন মানুষের একটা ধর্মীয় জিনিস। এতে পবিত্রতা রক্ষা করে। ঠিক। তো এত ভাইটাল একটা জিনিস। আমি ভারতবর্ষে থাকি, ভারতবর্ষের একটা রাজ্য কোথায় না, পশ্চিমবঙ্গ। তো আমি এখান থেকে বলছি, পলিটিক্যাল এসে যায় গাছের মধ্যে। কেন এসে যায়? এইটা আমাদের যে 70 বছরের মানে সরকার, কংগ্রেস সরকার, তা উনি এটাকে নিষেধাজ্ঞা করে রেখেছিল, ঠিক, কংগ্রেস সরকার। তা এই সরকারটাকে কি বলবো তাহলে? যদি আমার মানে সনাতনী মানুষদের, 150 কোটি সনাতনী মানুষদের জন্য যদি উনি এটা বন্ধ করে রেখে দেয়, অ্যাকচুয়াল, তাহলে ওনাকে কি বলবো? সেই সরকারকে কি বলবো? একদমই তাই। আমি জাতিদ্রোহী সরকার বলতে পারি, কেন বলবো না? সনাতন বিরোধী সরকার বলতে পারি কংগ্রেসকে। হ্যাঁ। আর অ্যাকচুয়াল এই সম্পর্কে গাছটা, এটা আমাদের পবিত্রতা রক্ষা করে। বর্তমান সরকার এটা তুলে নিয়েছে, তাহলে এই সরকারকে কতটা ধন্যবাদ দেবো কেন? উনি আমাদের কি কি ফিরিয়ে দিচ্ছে সেটা অনেকেই বুঝতে পারছে না। অনেক সেকুলার হিন্দু, অনেক সনাতনী মানুষ, এরা বুঝতে পারছে না। তো আমি এই গাছ দেখিয়ে আমি বলবো যে এই কংগ্রেস সরকার কি কি করেছে, একটু জাস্ট নমুনা দেব। এই সরকার, কংগ্রেস সরকার 70 বছর ভারতবর্ষে ক্ষমতায় ছিল, থেকে কি করেছে জানেন? ভারতবর্ষকে ভেঙে টুকরো 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 করেছে। কীরকম? এই পাকিস্তান আলাদা কোনো জায়গা না, ভারতের অংশ। ধর্মের ভিত্তিতে ভাগ দেওয়া হয়েছে। বাংলাদেশ আলাদা কোনো জায়গা না, হ্যাঁ, ধর্মের ভিত্তিতে ভাগ দেওয়া হয়েছে। তো আজকে মায়ানমার ভারতের অংশ, হ্যাঁ, আফগানিস্তান ভারতের অংশ, তো পরে বিভক্ত হলো। তো এরা তো ভেঙে টুকরো টুকরো করেছে। টুকরো টুকরো শুধু না, এরা সমস্ত মানুষের এতটাই ক্ষতি করেছে। আপনি ভেবে দেখুন যে এই কংগ্রেস সরকার কতবার দাঙ্গা করেছে, ভারতবর্ষে কতবার দাঙ্গা করেছে, আর এই দাঙ্গায় কারা মরেছে? সাধারণ মানুষ। লক্ষ লক্ষ সনাতনী মানুষকে কেটে সাফ করে দিয়েছে। কিন্তু দিনটা পাল্টে গেছে, দিনটা পাল্টে গেছে। আজকে আপনি কি বলবো আপনাকে, আমাদের ভারতবর্ষে যত মন্দির আছে, আপনি যদি ভালো করে দেখেন তো মানে কি বলবো, যত মসজিদ আছে, সেই মসজিদগুলো সব মন্দিরগুলো সব মসজিদ বানিয়েছে এরা। যেটা রাম মন্দিরে করেছিল, কে করেছিল? বাবর করেছিল। কিভাবে করেছিল? রাম মন্দিরের উপরে গম্বুজ বানিয়ে সেটা নামাজের জায়গা করেছিল। সেটার নামকরণ করেছিল বাবরের আমলে কি না? বাবরি মসজিদ। বাবরি মসজিদ। এই কংগ্রেস সরকার কি করেছে? এই আমাদের কর সেবকদের, রাম ভক্তদের কিভাবে মেরেছে, গুলি চালিয়েছে এই কংগ্রেস সরকার। রাম ভক্তর উপরে কিভাবে গুলি চালিয়েছে এই কংগ্রেস সরকার। রামের বিরোধী করেছে। তাহলে এই কংগ্রেস সরকার কি বলবেন?
সনাতন বিরোধী বলবেন তো, একদম। দেশদ্রোহী সরকার বলবেন তো, ঠিক। জাতিদ্রোহী সরকার বলবেন তো। একদম। হ্যাঁ, এই সরকার এত কিছু করেছে আপনাকে বলে শেষ করা যাবে না। আর এই সরকার রাহুলকে ওর বাবার নাম কি? রাজীব গান্ধী। হ্যাঁ, রাজীব গান্ধী মার নাম কি? হ্যাঁ, ইন্দিরা গান্ধী। তাহলে ইন্দিরা গান্ধী কাকে বিয়ে করেছিল? ইন্দিরা গান্ধী বিয়ে করেছিল ফিরোজ খানকে। ফিরোজ খান কি করে গান্ধী হয়ে গেল? আমি বলি না, এটা ব্লাডের ডিসপুট। এরা সব যেগুলো সেকুলার হিন্দু দেখছেন, এদের ব্লাডের ডিসপুট। হ্যাঁ, এরা রাজাকারের বাচ্চা। এরা সনাতন বিরোধী ছাড়া কথাই বলে না। আপনি দেখেছেন সনাতনী মানুষদের কাউকে কুপিয়ে কুপিয়ে কাটছে? দেখেননি। ওটা ভারতবর্ষে দেখাতে পারবেন না, বাংলাদেশে দেখাতে পারবেন না, পাকিস্তানে দেখাতে পারবেন না। হ্যাঁ, কিন্তু এগুলো করে করে আমি যেটা বলি, বাংলাদেশের মাটিতে কান পাতলে আমার মা বোনের হাহাকার আর্তনাদ শোনা যাবে। আমার পাকিস্তানের মাটিতে কান পাতলে হাহাকার আর্তনাদ শোনা যাবে। আমি যেটা বলি যে রাজ্যে যত বেশি আমার গোমাতাকে ওরা কেটে খাবে, সে বসমাতা ঠিক থাকবে না, সেখানকার মানুষ ভালো থাকবে না, সেখানকার মানুষ রোগমুক্ত থাকবে না, এরা কেউ ভালো থাকবে না। অর্থাৎ মানে কি বলবো, এই এক কথাই বলবো যে এই সরকার 70 বছরে যা যা করেছে, মানে সেটা, দেশ আমাদের স্বাধীন হয়নি। দেশ যদি স্বাধীন হতো, আমি সংক্ষেপেই বলি, মেলা ব্যাখ্যা দিচ্ছি না, মানুষ সব জানে, সব বোঝে। আমি অরিজিনাল ইতিহাস পড়িনি, অরিজিনাল ইতিহাস আমাদের পড়ানো হয়নি। তো মানে এরা এত কিছু করেছে, এত অত্যাচার করেছে। আজকে এমনকি আপনাকে রাম মন্দির তো ফিরিয়ে দিয়েছে আমার গুরুদেব। এই সরকার সম্পর্কে যতটা বলবো ততটা কম। এতটাই নোংরামি করেছে, আজকেও করছে। আজকে মানে কেন্দ্রে বিজেপি সরকার, সনাতনী সরকার, রাজ্যে সনাতনী সরকার, তারপরে যারা করলো এরা কারা? এই ককরোচ দেখছেন, এইসব যারা ভয় পায় বা তারা এইসব বলে না, এই ককরোচ কেউ না, ওই অখিলেশের লোক। হ্যাঁ, ওই রাহুলের লোক, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, সব এখান থেকেও গেছে, কলকাতাতেও গেছে। হ্যাঁ, এদের কাজই হচ্ছে নোংরামি করা। এই যত পশ্চিমবঙ্গে এই পর্যন্ত আমি আন্দোলন দেখেছি, তৃণমূলের সরকারের যে আন্দোলন দেখেছি, এরা আন্দোলন মানেই হচ্ছে সনাতনী বাড়ি ভাঙচুর করেছে। এরা আন্দোলন মানে হচ্ছে হিন্দু বাড়ি ভেঙে চুরে শেষ করে দিয়েছে। এদের আন্দোলন মানে হচ্ছে সরকারি সম্পত্তি ভেঙে দিয়েছে। যেটা আপনারা দেখেছেন, এনআরসি এমপিআর নিয়ে ট্রেন জ্বলতে দেখেছেন, কোটি কোটি টাকার ট্রেন একসঙ্গে, একটা না। এই মমতা সরকার ও সরকার না, এটা দেশদ্রোহী সরকার। হ্যাঁ, এই সরকার একজনকে অ্যারেস্ট করতে দেখেছেন? তৃণমূলের কোনো এমএলএ এমপিকে একটা কথা বলতে দেখেছেন? হ্যাঁ, যে যেমন ব্যক্তি, যে যেমন পারে। আমি যেভাবে বলছি, কোনো একজন কি বলেছে? বলেনি। ওরা তখন কানে শুনতে পায়নি, ওরা তখন চোখে দেখতে পায়নি। হিন্দু মরলে, হিন্দু বাড়ি জ্বালিয়ে দিলে, হিন্দু বাড়ি পুড়িয়ে দিলে ওরা তখন দেখতে পেত না। কিন্তু দিনটা পাল্টে গেছে। আজকে আমিও এত মন খুলে বলছি, দিনটা পাল্টে গেছে। যারা বুঝছে না, মানে ওটা আমার দুর্ভাগ্য কি তাদের দুর্ভাগ্য আমি জানি না, কিন্তু টোটাল দিনটা পাল্টে গেছে। আপনি এরকম ইলেকশন যেমন দেখেননি বলেছি আমি, এই মানে সেই মোরারজি দেশাই থেকে, পিভি নরসিংহ থেকে শুরু করে, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে, মনমোহন সরকার থেকে শুরু করে, যত সরকারের আমলে, যত পশ্চিমবঙ্গে বাসী আমি যত ইলেকশন হয়েছে, এরকম ইলেকশন দেখিনি। এই নতুন ভারত, এই সম্পর্কে মানুষ বুঝতে পারছে না। এটা নতুন ভারত, আগামী দিনে সেটা বুঝিয়ে দেওয়া হবে। এই যে ছাত্র আন্দোলন করেছে, যেটা বাংলাদেশে হয়েছিল, এটা কি ছাত্র আন্দোলন হয়েছে? আপনি বলুন তো। একদম। হ্যাঁ, ছাত্র আন্দোলন হয়নি, একজনও ছাত্র ছিল না। এরা সব রাজাকারের বাচ্চা ছিল, এরা সব জিহাদি ছিল। এদের কাজই হচ্ছে হুড়দাঙ্গা করা। এরা পুলিশ গাড়ি পর্যন্ত ভাঙচুর করেছে, উড়িয়ে দিয়েছে। এদের মানে যোগ্য জবাব আমার পশ্চিমবঙ্গে অন্তত শুভেন্দু দা দিতে পারবে,
যোগীর মতন দিতে পারবে। মাত্র সবে তো কটা দিন সবে বসেছে, সবে শুরুয়াত। দেখতে থাকুন আপনারা। আমার শুভেন্দুদার প্রতি অনেক আস্থা আছে। শুভেন্দুদাকে যে মারার টার্গেট করেছে, হ্যাঁ একে, উনি তো বললেনই। হ্যাঁ একে, এরা কারা? এরা এই দেশের মানুষ, এখানে খাবে, এখানে পড়বে, আর আমাদের সরকারকে মারার চেষ্টা করবে। হ্যাঁ, মোদিজির সম্পর্কে যে কথা বলেছে, এরা কারা? এরা ছাত্র, একজনও ছাত্র না। এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি। মোদিজি সাধারণ মানুষ না, এদের নিজের সন্তান মনে করে, বাচ্চা মনে করে সব কিছু ক্ষমা করে দিয়েছে। কিন্তু না, এরা ক্ষমার অযোগ্য। আর এদেরকে যারা পাঠিয়েছিল তাদের কথা বলছি। আমার মনে হয় পশ্চিমবঙ্গ থেকে আমি শুরু করি, মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় কি বেগম জানি না, লোকে বলে বন্দ্যোপাধ্যায়, কিন্তু না, আমার সন্দেহ আছে। তো একে, মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেককে যত দ্রুত আমার দাদা তেহার জেলে দিতে পারবে, তত পশ্চিমবঙ্গ ভালো থাকবে। একটা বিষাক্ত জিনিস, কোটি কোটি টাকা এখনও বহু জায়গায় পড়ে আছে। এদের শাখা প্রশাখায়, এদের মানে বহুদূর বহুদূর। হ্যাঁ, এদেরকে রাখা মানেই বিপদ। এদেরকে দ্রুত আমি বলবো, কেন করছে না? যদি আমার শুভেন্দুদা এই মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেককে যদি জেলে না ঢোকায়, তাহলে বুঝবো যে সঠিক কোনো কিছু হয়নি। হ্যাঁ, তাহলে বলবো যদি এদেরকে জেলে না ঢোকান, তাহলে আলিপুর জেল খুলে দেন, কোনো কয়েদি থাকবে না। হ্যাঁ, ওর বয়স কত? শুধু আমফামের টাকা 2,500 কোটি টাকা লুট করেছে। হ্যাঁ, ও একা ব্যক্তিগতভাবে ওর অ্যাকাউন্টে গেছে। একে কেন ছেড়ে দিয়ে রাখবে? এখন তো বিদেশ যাওয়ার জন্য না, বিদেশ যাওয়ার জন্য মরিয়া হয়ে থাকলে তো যেতে দেওয়া হবে না, অত সোজা না। তবে যতটা মানুষের শাস্তি হওয়ার কথা, ওই 12 বছরে এক যুগ, 12 বছর লকআপে থাকলাম হয়ে গেল, ও বেরিয়ে এসে আবার অন্য রূপ ধারণ করবে। তো এদেরকে যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ এদের জেলে থাকবে। আজকে পশ্চিমবঙ্গ ঠান্ডা, কোথাও দেখেছেন ইলেকশনের পর থেকে কেউ কোনো ক্যামেরায় আপনারা দেখাতে পারবেন যে বলেছে যে আমি ভোট দিতে পারিনি? কোথাও একটা খুন হয়েছে? মস্তানি, গুন্ডামি সব বন্ধ হয়ে গেছে, আর আইন পাস হয়ে গেছে, এরা বুঝে গেছে। তো আগামী দিনে আমি বলতে চাই, যেভাবে শুভেন্দুদা, ওদিকে আমাদের মোদিজি যেভাবে অপরাধীদের এখনও ক্ষমা করছে না, এদের ক্ষমার জায়গা নেই। আর দেশদ্রোহিতার কেসে যারা জড়াচ্ছে, এদের কোনো ক্ষমা নেই। এদের যাবজ্জীবন, যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ লকআপে থাকবে, যতক্ষণ শরীরে জান থাকবে ততক্ষণ লকআপে থাকবে। এদের বাইরে ছেড়ে দেওয়া যাবে না। এরা দেশদ্রোহী। হ্যাঁ, এরা দেশদ্রোহী, এরা জাতিদ্রোহী। এদেরকে কোনো রকমেই ছাড়া যাবে না। কঠোর থেকে কঠোর। মোদিজি বলেছে এরা এদের বাচ্চা মনে করে সব কিছু মাফ করে দিলাম। হ্যাঁ, এদের বুকে টেনে নিল, কিন্তু না, এরা পরবর্তীতে আবার করবে। এদের পেশা এটা। এরা এই ধরনের, এদের শরীরে ব্লাডই এই ধরনের কথা বলছে। হ্যাঁ, আমার হিসাব বলছে রাহুলকেও তুলে নেওয়া উচিত। এদিকে যদি মমতার এই যে অভিষেক উঠে যায়, আর ওদিকে যদি রাহুল উঠে যায়, তো কেসিবাল নরম আছে। ও একবার জেল খেটে এসছে, অনেকদিন জেলে ছিল। লালু জেল খেটে এসছে। হ্যাঁ, এরা একটু ইয়ে হয়ে গেছে, কিন্তু এই পাপ্পু, একে তুলে দেওয়া দরকার। একে ভারতীয় সংবিধান অনুযায়ী যে ধরনের কথা বলছে, যে ধরনের কার্যকলাপ, রাহুলের বোনও যে ধরনের কথাবার্তা বলছে, এদেরকে বাইরে ছেড়ে রাখা যাবে না। এই নতুন ভারত, মোদিজি যদি এগুলো ওদের ছেড়ে দিয়ে রাখে, তাহলে কিন্তু খুব ভুল হবে। শুভেন্দুদাকে বলবো, নতুন করে আবার বলছি, আমার সনাতনী মানুষের জন্য সনাতনী সরকার এসেছে বলে আর কোনোদিন বলিনি এতটা বয়স হয়েছে, এতটা বড় হয়েছে, এতদিন ছিলাম, এত যন্ত্রণা কষ্ট ভোগ করেছি, কখনো দাবিদার হয়নি। অনেক সরকার এসছে, বুদ্ধবাবু, জ্যোতিবাবু, মমতা, অনেককে দেখেছি, কিন্তু না, কারু কাছে দাবিদার হয়নি। আজকে আপনার কাছে দাবিদার হয়েছি, আমার গুরুকুল ফিরিয়ে দেন। ঠিক, আমার গুরু হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। গোটা বিশ্বের সনাতনী ধর্মের ভিত ধরে উনি নাড়া দিয়েছে। সব ঘুমিয়েছিল, সব জেগে উঠেছে, সনাতনী মানুষ জেগে উঠেছে।
পশ্চিমবঙ্গে এই রেজাল্ট কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবিনি, বা ওর দলের লোক এমএলএ এমপিরা কখনোই ভাবিনি। আজকে আমি বলতে চাচ্ছি আমার গুরুকুলটা ফিরিয়ে দেন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরুর ধাম স্বর্গধাম তুচ্ছ তার বিধিব্যাম, গুরুর নাম করে না রোগ পীড়ে ছাড়ে না, গুরু ছেড়ে ধর্ম করে সেই ধর্মে বর্ষ ওড়ে। তা আমার গুরু, গোটা বিশ্বের গুরু, সে হচ্ছে নরেন্দ্র দামোদর দাসমুদি। হ্যাঁ, ওনাকেও বিভিন্নভাবে মারবার টার্গেট করা হয়েছে, তবে আমাদের এরা বোকা। আমাদের ভারতবর্ষে ইন্টেলিজেন্সের অভাব নেই এখন। এরা সব বিপদে পড়বে, সব মরবে। এরা কোনো দেশ, বাংলাদেশ পাকিস্তান আমাদের সঙ্গে লড়বার ক্ষমতা নেই। এরা পেছন দিয়ে ছুরি চালাচ্ছে বিভিন্নভাবে। এরা বিনা যুদ্ধে ভারত দখলে একটা প্রচেষ্টা, সেটা তো ভোটের পর্বতে এসে আপনারা দেখেছেন কিভাবে সব টোপলা টুপলি নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, তো অতটা সোজা না। এই ভারত সেই আগের ভারত নেই। সে ভারত সেই কংগ্রেসের ভারত না। সে মানে আমি চাইছি আগামী দিনে দিল্লির গদিতে নেতাজির মতন একজন আসুক। সেই নেতাজি রূপটা যদি যোগীজি ধরে, তো যোগী আসুক। আমি দিল্লির গদিতে আমি আমার ভারতবর্ষের একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে, ভারতবর্ষের একজন নাগরিক হয়ে আমি যোগী চাই। যোগী আসলে এই যারা এই ককরোচ ফকরোচ সব কোথায় চলে যাবে বুঝতে পারবো। যোগী চাই। যোগী আসলে সব ঠান্ডা হয়ে যাবে। মোদিজি অনেক নরম মনের মানুষ হয়ে গেছে। উনি সাধারণ মানুষ না, উনি একজন দেবতা। হ্যাঁ, সন্তানদের ক্ষমা করা ওনার কাজ, উনি তাই করছে। এত কিছু হওয়ার পরে, পুলিশদের এইভাবে মারধর দেওয়ার পরে, পুলিশ গাড়ি এইভাবে ভাঙচুর করার পরে, যে ভাষায় ভারতকে এত টুকরো করবো, যে নোংরা ভাষায় এরা কথা বলেছে, অত সোজা এটা ভারতবর্ষ, অত সোজা তাদেরকে ক্ষমা করলো। সেই মানুষটা কি হতে পারে? হ্যাঁ, কেন তাকে আমি আমার গুরু বলবো না? কেন তাকে আমি বিশ্বগুরু বলবো না? কেন বলবো না? হ্যাঁ, ওনার কাছ থেকে সংস্কার শিখতে হবে। হ্যাঁ, তো আমি শুভেন্দুদের কাছে আবারও বলছি, করজোরে বলছি, হাত জোরে বলছি, গুরুকুল ফিরে যান, গুরুকুলটা ফিরিয়ে দেন। খুব দরকার সনাতনী মানুষের, আমাদের ছেলে মেয়ে ভাই বোন এরা জানুক এরা কারা। এই যে সেকুলারদের দেখেই আমি এটা বলতে চাই, এই সেকুলাররা, এরা যারা আপনারা সেকুলার বলেন, অ্যাকচুয়ালি এরা হিন্দু না, এদের ব্লাডের ডিসপিউট আছে। হ্যাঁ, খারাপ পেলে কিছু করার নেই, বাস্তবটা আমি বলি, আমি বলবো, আগামীতেও বলবো। আজকে আর বেশি কিছু বলবো না, এখানেই শেষ করছি। আজকে আর বেশি কিছু বলবো না। আজ এক অসাধারণ কিন্তু বক্তব্য শুনলাম, এবং বারংবার এই অসাধারণ বক্তব্যের জন্যই কিন্তু ব্রাইট টাইমের পর্দায় কুমারী স্যারের বক্তব্য কিন্তু উঠে আসে। এবং সবসময় উনি একটা কথাই বলেন, এ এক নতুন ভারত। অতি অবশ্যই এক নতুন ভারতই, তার কারণ সাধারণ মানুষ ভোট দিয়ে কিন্তু এই জনতা পার্টির হাত ধরেছে, এবং অসাধারণ কিন্তু এক একটা কর্মসূচি কিন্তু এই পার্টি কিন্তু করে যাচ্ছে। তো সুতরাং সরকারের রূপ বদলেছে, সাধারণ মানুষ খুশিতে থাকবে, জনগণ খুশিতে থাকবে, কিন্তু যখনই আপনারা অন্যায় দেখবেন প্রতিবাদ কিন্তু করতেই হবে। কোনো উস্কানিমূলক মন্তব্যে কান দেবেন না, একটাই কথা। তো সুতরাং কুমারী স্যারের বক্তব্য আবার উঠে আসবে ব্রাইট টাইমের পর্দায়, বারংবার উঠে আসবে এক প্রতিবাদী কণ্ঠস্বর, এক ঝড়ের কণ্ঠস্বর। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।